বাকুর ঠিক বাইরেই হাজার হাজার বছর ধরে এই আগুনগুলো জ্বলন্ত রয়েছে। 4200 বছর আগে কিছু যোগী ভারত থেকে গ্রিসে গিয়েছিলেন। এটা মণিপুরক চক্রে। এটা বিশুদ্ধি চক্রের এক অসাধারণ উপস্থিতি, সোজা গলায় ধাক্কা দেয়। অন্য এক জায়গার জীব এই জায়গাটাকে এয়ারপোর্টের মতো ব্যবহার করছে। তারা ভবিষ্যতের মানুষ তৈরি করার চেষ্টা করছে। আজারবাইজান মানে আগুনের দেশ। এখানে কিছু জায়গা আছে যেখানে প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক গ্যাস নির্গত হচ্ছে প্রতিনিয়ত, আর সেখানে আগুন জ্বলছে। হাজার হাজার বছর ধরে এই আগুনগুলো জ্বলন্ত রয়েছে। আর এই হিন্দু মন্দিরকে এই প্রাকৃতিক গ্যাস প্রজ্বলিত আগুনকে ঘিরেই গড়া হয়েছিল। গড় হিসেব এর বয়স 8500 বছরের বেশি, আর এইটাকে বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু আসলটার বয়স হলো 8500 বছর। এখন আমরা এই ফায়ার টেম্পলে আজারবাইজানে, জায়গাটা বাকুর ঠিক বাইরে, এখানে এই আগুনগুলো হাজার হাজার বছর ধরে জ্বলে আসছে। জায়গাটা পবিত্র জায়গা, এবং এই দেশের প্রাচীন আদিবাসী যে হিন্দুরা, এবং এছাড়াও আফগানিস্তান, পাকিস্তান এবং বর্তমান ভারতের হিন্দুরা একসময় একত্রে পুরো জায়গাটাই হিন্দুস্তান নামে পরিচিত ছিল। তারা সবাই এখানে আসতেন। এই জায়গাটা মধ্য এশিয়ার বুকে কাশীর মতো, যেখানে মানুষ আসতেন একটা কারণ বাঁচতে আর আরেকটা কারণ মরতে। কারণ এই সংস্কৃতিতে আমরা বুঝেছিলাম ভালোভাবে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোভাবে মরাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই সেই কারণে তারা দেহ রাখতে সবসময় কোনো পবিত্র স্থানেই আসতেন। যেভাবে আজও লক্ষ লক্ষ মানুষ কাশীতে দেহ রাখতে যান, এটাও তেমনই এক জায়গা ছিল। আজ সেই কালচার লুপ্ত প্রায়, কিন্তু তবুও আজও কয়েক হাজার মানুষ তীর্থ করতে এখানে আসেন এই অগ্নি মন্দিরের দর্শনে। চার 4200 বছরের সামান্য আগে ভারত থেকে কিছু যোগী গিয়েছিলেন গ্রিসে, এবং সেখানে তারা কিছু লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরিচিত নেভেল অব দ্য আর্থ বা পৃথিবীর নাভি নামে। আমি এর ছবিটা প্রায় 15 বছর আগে কোথাও একটা দেখেছিলাম, আর সঙ্গে সঙ্গে চিনতে পেরেছিলাম এটা মণিপুরক চক্রের। তখন জানতে চাইলাম এটা কোথায়। তখন একজন বললেন এটা ডেলফিতে। সেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। অবশেষে 15 বছর পর গিয়েছিলাম। তারপর যেখানে লিঙ্গগুলো ছিল তার কিছু জায়গায় যাই, দেখি 4200-রও বেশি বছর পরেও লিঙ্গগুলো আজও জীবিত। লিঙ্গগুলো সরিয়ে ফেলা হয়েছে, আসল জায়গা থেকে সরিয়ে এগুলো এখন মিউজিয়ামে রাখা, কিন্তু তবুও তারা জ্যান্ত। তাদের হত্যা অসম্ভব, এটাই তাদের সৌন্দর্য। এখানে খুবই শক্তিশালী কেউ বসেছিলেন দীর্ঘকাল আগে। আজও নিচের মাটিটা তার উপস্থিতিতে সমৃদ্ধ। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। এখানে 3টে চক্র আছে। একটা হলো নাভির, বাকি 2টো চক্র মূলাধার এবং স্বাধিষ্ঠান সহকারী চক্র হিসেবে রয়েছে। এটা অসাধারণ কৌশলের নিদর্শন। ভৈরবীর প্রাণ প্রতিষ্ঠা ঠিক এইভাবেই করেছিলাম, তবে একই দেহ। এখানে তারা মন্দিরের আকারে করেছিলেন। দক্ষিণ ভারতে এরকম কিছু জায়গা আছে, এত বড় আকারে নয়, তবে সিস্টেমটা একই। একই ধরনের মন্দির যেখানে চক্রগুলো আলাদা করে স্থাপিত। যদি একই দেহে একসঙ্গে 3টে বা একসঙ্গে 7টা করতে চান, সেটা করা বেশি কঠিন, কিন্তু এরকম আলাদাভাবে করাটা সেই তুলনায় অনেক সহজ।
আমরা এখন রয়েছি গ্র্যান্ড ক্যানিয়নে। কোটি কোটি বছর ধরে গড়ে উঠেছে। এর গড় হিসেব বলা হয় এই জায়গাটা 180 কোটি বছরের ভৌগোলিক ইতিহাস তুলে ধরেছে। এটা 1 মাইল গভীর আর মূলত কলোরাডো নদীর প্রবাহের ফলে পৃথিবী চিরে সৃষ্টি হয়েছে। কিন্তু এটা একটা জলজ্যান্ত প্রমাণ যে পৃথিবীতে ঠিক কী ধরনের কাজ হওয়া সম্ভব যখন তা প্রায় কোটি কোটি বছর ধরে চলে। সত্যি অবিশ্বাস্য, অকল্পনীয়। গ্র্যান্ড ক্যানিয়ন যতটা গ্র্যান্ড হওয়া সম্ভব এটা ততটাই। প্রথম ভেবেছিলাম পাথরগুলোর জন্য এমন, কিন্তু এখন দেখছি স্পেসটাই এইরকম। আর এটা এত সংবেদনশীল মানুষের উপস্থিতির প্রতি যে এমনকি সে চিনতেও পারছে আমরা যা করছি তার কিছু কিছু জিনিস সত্যি চমৎকার। প্রকৃতি নিজেই করছে। আমি নিশ্চিত যেসব আদিবাসীরা এই মাত্রাকে অনুভব করতে পেরেছিলেন তারা নিঃসন্দেহেই বলবেন এখানে আত্মা বা স্পিরিট আছে যারা কাজ করে চলেছে। আসলে একদিক থেকে তারা খুব একটা ভুল নয়, এটা পৃথিবীরই স্পিরিট। তারা খুব একটা ভুল নয়, তবে তাদের ধারণার সেই ভূতটুত এটা নয়। তবে শক্তির বিস্ময়কর এক স্রোত এখানে ঠিকই বয়ে চলেছে। আসলে অনেক জায়গায় আছে প্রাকৃতিকভাবে সৃষ্ট নির্দিষ্ট পরিমাণ শক্তি সম্পন্ন জায়গা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো এটা যেভাবে মানুষের উপস্থিতিতে সাড়া দিচ্ছে, অবিশ্বাস্য। ওয়ায়োমিংয়ের সমতল ভূমি পেরিয়ে যখন এগোচ্ছিলাম তখন যেটা আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল তা হলো মাতো তিপিলা। মাতো তিপিলা বিশুদ্ধি চক্রের একটা অলৌকিক উপস্থিতি। এটা শুধু অস্বাভাবিকই নয়, এইরকম কিছু সৃষ্টি হওয়াটা সত্যিই একটা চমৎকার ব্যাপার। জানি না কিভাবে হলো, কিন্তু এটা বিশুদ্ধিরই একটা শক্তিশালী স্থল। এরকম কিছু আগে কখনো দেখিনি কৈলাস ছাড়া। ধ্যানলিঙ্গও আছে, কিন্তু তার প্রকৃতিটা অন্যরকম, সেটা খুবই সূক্ষ্ম প্রকৃতির। আমি কখনোই এইরকম প্রাকৃতিকভাবে তৈরি কিছুই দেখিনি যার বিশুদ্ধি এই পরিমাণে তীব্র। মাতো তিপিলা সোজা আপনার গলায় ধাক্কা দেয়। এটা পুরোটাই একমাত্রিক। তো এটা যেহেতু বিশুদ্ধি, তাই চমৎকারভাবে পাথরগুলো ছয়মুখী আকার ধারণ করেছে। অধিকাংশই তাই, বেশিরভাগ পাথরই। আর সেখানে যে আজও স্বমহিমায় দাঁড়িয়ে যেন প্রায় স্বয়ং শিবেরই গলা, যেন মুন্ডহীন শিব, দেখে পুরো তেমনই লাগে। দেখুন, জীবনের এই মাত্রাটা ভীষণ ভীষণ বিরল। পৃথিবীতে এমন জায়গা আছে যা অন্যান্য মাত্রাকে জাগ্রত করে, কিন্তু এত শক্তিশালী গলার কেন্দ্র রয়েছে এমন জায়গা সারা পৃথিবীতে বড়জোর 2-3টেই পাবেন। আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যেভাবে জীবনের এই মাত্রাটা এখানে প্রতিধ্বনিত হচ্ছে, তা একেবারেই আশ্চর্যকর। আমি জানি না কিভাবে এটা হলো। প্রকৃতি এটা গড়েছে। ভারতে আমরাই এগুলো তৈরি করি, নিজেরাই প্রাণ প্রতিষ্ঠিত আকার তৈরি করি যা এই ধরনের শক্তি বিকিরণ করবে, কিন্তু যা আমরা করি তার পরিসরটা খুব ছোট হয়। কিন্তু এখানে ইনি এমন চমৎকার বিশাল আকারে দাঁড়িয়ে। এটার ভৌত উপস্থিতিতে থাকতে হবে এমনটা জরুরি নয়। এইরকম শক্তিশালী মাত্রার সঙ্গে কেউ যে কোনো জায়গা থেকেই জুড়তে পারেন। বিস্ময়কর পরিমাণে কাজ চলছে এই সরোবরে। আর এই যে কাজকর্ম, যে ধরনের কাজকর্ম চলছে তাতে এই পৃথিবীতে
জীবন বলতে যা কিছু জানি তাদের কারোর সঙ্গেই এর যে কোনো সম্পর্ক নেই তা পরিষ্কার। এটা সম্পূর্ণ আলাদা কিছু। এরাও জীবন, কিন্তু যেভাবে আমরা চিনি সেই রকম নয়। আমি মানস সরোবরকে আধ্যাত্মিক স্থান বলবই না, তার কারণ আধ্যাত্মিকতার উদ্ভব মানুষদের থেকে। কিন্তু এই জীবেরা, যদি জীব বা প্রাণী বলতে হয়, জানি না কি নামে ডাকা ঠিক হবে, তাদের জীব বলবো নাকি জড়বস্তু নাকি সত্তা বা অন্য কিছু, আমাদের অভিজ্ঞতার বাইরের কোনো জিনিস বা ঘটনাকে বর্ণনা করার মতো উপযুক্ত কোনো শব্দই আমাদের নেই। আমাদের চেনা কোনো জীবনের মধ্যেই তারা পড়ে না। তাই এটা আসলে কোনো আধ্যাত্মিক জায়গা নয়, তবে কোনো কারণে অন্য কোনো জায়গার জীবন এটাকে অনেকটা এয়ারপোর্টের মতোই ব্যবহার করছে। তারা অনবরত ল্যান্ডিং টেকিং অফ করে চলেছে দ্রুত গতিতে, ধারণার অতীত। কোনো যুক্তি দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয় কেন লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানকেই এখানকার নয় এমন জীবন ব্যবহার করে আসছে। কেন? আর কেন একই জায়গায়? আর এতদিন ধরেই বা কেন? মানস সরোবরে যা হচ্ছে তা দেখে আমার একটা অনুমান হলো, এই সত্তারাই হয়তো দায়ী মানুষের গঠন নির্মাণে। এটা একটা থিওরি। আরেকটা সম্ভাবনা হলো তারা হয়তো ভবিষ্যতের মানুষ তৈরি করার চেষ্টা করছে, অথবা এটা হয়তো তাদের গবেষণাগারই, যেখানে তারা নিজেদের জন্যে একটা করে মানব দেহ তৈরি করার চেষ্টা করছেন, যাতে তারা এখানে এই গ্রহে যে জীবন চলছে তাতে অংশগ্রহণ করতে পারেন। যে কারণে কৈলাসকে সব সময় বহু মহান সত্তাদের আলয় বলা হতো, তা হল বহু মহান সত্তারা তাদের কাজকে জমা করে রাখতে, সংরক্ষিত রাখতে কৈলাসকেই বেছে নিয়েছিলেন। স্বয়ং শিব থেকে শুরু করে প্রথম দিকের তীর্থঙ্করেরা এবং সবচেয়ে মহান বৌদ্ধ গুরুদের দুজন, এই সমস্ত ব্যক্তিরা কৈলাস পর্বতকেই বেছেছিলেন নিজের কাজের সংরক্ষণ স্থল হিসেবে। কাজের সংরক্ষণ মানে বলছি, এই গ্রহের বেশিরভাগ অতীন্দ্রিয়বাদীরাই আজ অবধি এই এত হাজার বছরে তারা যদি নিজের কাজের 1 বা 2% বিলোতে পারেন আশেপাশের মানুষের মধ্যে, তাহলে তারা সৌভাগ্যবান। বেশিরভাগ জন সেটুকুরও সুযোগ পান না। তাই তারা সবসময় বাঁচতেন এমন একটা জায়গা যেখানে মানুষের তেমন ঘন ঘন আনাগোনা নেই, আবার একই সঙ্গে যারা ইচ্ছুক তাদের যেন নাগালের বাইরেও না হয়। তো কৈলাস তেমনই একটা জায়গা। এটা একেবারে নাগালের বাইরে নয়, তবে অনেক মানুষকেই হার মানানোর মতো কঠিন অবশ্যই। এইরকম অনেক অনেক জায়গা রয়েছে, কিন্তু কৈলাসে যে পরিমাণ এবং যে বৈচিত্র্যের কাজ জমা রাখা হয়েছে তাতে এটা অদ্বিতীয়।